ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। কোচবিহারের সভায় যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাসমেলার মঞ্চে তৃণমূলের সভামঞ্চকে দিদির বিনাশের স্মারক বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। টক শোকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীর সাথে বাগবিতণ্ডার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটল কোচবিহারে। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগামী 11 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের এই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। শেষ দিকে প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি হাই প্রোফাইল সভা করে আসন দুটিকে কেউ ধরে রাখতে, আবার কেউ ছিনিয়ে নিতে চাইছে। রবিবার কোচবিহার রাসমেলা মাঠে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার পরের দিন অর্থাৎ 8 এপ্রিল ওই মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুই হাই প্রোফাইলের সভার জন্য তৃণমূল ও বিজেপি দুই পক্ষই কোচবিহার রাসমেলা মাঠকে বেছে নেওয়ায় জটিলতা তৈরি হয়, যদিও পরে সেই জটিলতা কেটে যায়। রবিবার রাসমেলা মাঠে নির্বাচনী সভামঞ্চ থেকে পিসি ভাইপোর জড়ি নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিসি ভাইপো জড়ি রাজ্যকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, বাংলার সমস্যার অন্যতম কারণ অনুপ্রবেশ। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রেহাই মিলবে না বলে এদিন হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া তিনি। তৃণমূল সুপ্রিমের মুখে প্রায়ই শোনা যায়, মোদী হটাও দেশ বাঁচাও। মমতার ওই স্লোগানের কটাক্ষ করে মোদী বলেন, বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে, যা দিদির রাগের কারণ। দিদি নির্বাচন কমিশনের উপর রাগ দেখাচ্ছে। আয়নায় নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন উনি, তাই রাতে ঘুমোতে পারছেন না দিদি। এদিন তিনি আরও বলেন, 2022-এর মধ্যে প্রত্যেকের কাছে নিজেদের পাকা বাড়ি হোক, এটা আমার স্বপ্ন। এর জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 13 লক্ষ বাড়ি তৈরি করেছে এই চৌকিদার। কিন্তু দিদি সেই কাজে স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তাই অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। তাই দিদিকে উচিত শিক্ষা দিতে পশ্চিমবঙ্গে পদ্ম বেশি সংখ্যায় ফোটাতে হবে। দিল্লিতে আপনাদের আওয়াজ পৌঁছতে এই কাজ করতে হবে। দিদিকে আপনাদের ভালোর জন্য মাথা নোয়াতেই হবে। এদিন ওই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিদির আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে আসা জরুরি, কিন্তু দিদি রাজ্যের সংস্কৃতি গৌরব নাগরিকদের জীবন ধ্বংস করার চেষ্টায়। কেন রাজ্যের 7ম বেতন কমিশন লাগু হচ্ছে না, তার কারণ কি দিদি বলেছে আপনাদের? কেন পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না যুবক যুবতীরা? কেন চা বাগানের সমস্যা, এসবের উত্তর কি দিদি দিয়েছে? ভিড়ে ঠাসা এই সভায় প্রধানমন্ত্রী বলেন, মা মাটি মানুষ মুখে বললেও দিদি এই সব শব্দের আসল মাহাত্ম্য মনে রাখেননি, উল্টে এই শব্দের অপমান করেছে। এদিন রাসমেলা মাঠে মোদীর সভা ঘিরে মানুষের বেশ উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা যায়। আর সেই সভাতেই মোদী দাবি করেন, দেশকে টুকরো করার পথে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন তৃণমূল নেত্রী। অনুপ্রবেশকারীদের সুবিধা করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রে হিংসার বাতাবরণ কায়েম করেছে মমতার সরকার। এদিন ওই সভায় মোদী বলেন, দেশকে যারা টুকরো করতে চাইছে দিদি তাদের পক্ষে রয়েছেন। ফলে পরিষ্কার তৃণমূল মাকে ভুলে গিয়েছে রাজনৈতিক স্বার্থে। অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে মমতা সরকার। দিদির এই পদক্ষেপ মানুষকে অপমানের শামিল। গত বেশ কয়েকটি ভোটে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে, যা মানুষের ক্ষতি করেছে। কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দাবি জানিয়ে নয়া বিতর্কে জন্ম দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। এদিন জম্মু কাশ্মীরের এই দাবি নিয়েও কোচবিহারের সরব ছিলেন নরেন্দ্র মোদী। आपके जीवन भर की कमाई को लूट लिया। लूट की रकम किसकी तिजोरी में गई है, ये आप भली भांति जानते हैं। मैं आपको भरोसा दिलाता हूं, गरीबों को लूटने वाले एक एक लुटेरे का हिसाब ये चौकीदार करके रहने वाला। साथियों, ये आपका चौकीदार आपके हितों की रक्षा के लिए
देश के लोगों की रक्षा के लिए पूरी तरह चौकन्ना है, पूरी तरह समर्पित है। ইসিসিএন খবর। একটি টিভি চ্যানেলের টক শোকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙচুরের ঘটনা ঘটল কোচবিহারে। ওই টক শোতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে বিদেশি নারী পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ তোলেন। আর তখনই নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান রবীন্দ্রনাথ বাবু। এরপরেই ওই টক শোতে দর্শক আসনে থাকা দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে, ভাঙচুর করা হয় চেয়ার। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে ওই টক শো কার্যত পঞ্জ হয়ে যায়। শনিবার ওই ঘটনা ঘটেছে কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকার একটি ভবনে। সেখানে আজ কলকাতার একটি টিভি মিডিয়ার ভোট নিয়ে টক শো চলছিল। সেই টক শোতে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল চরমে। সেখানে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে বিভিন্ন মামলার অভিযোগ তুলে প্রশ্ন করেন। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে কি করে হলফনামায় ব্যবসার কথা উল্লেখ করেছেন। এরপরই নিশীথ প্রামাণিক বলতে গিয়ে রবীন্দ্রনাথ বাবুর ছেলে বিদেশি নারী পাচারের সাথে যুক্ত বলে পাল্টা অভিযোগ করেন। এরপরই রবীন্দ্রনাথ বাবু উত্তেজিত হয়ে নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান। কিন্তু সঞ্চালকের তৎপরতায় মঞ্চের পরিস্থিতি স্বাভাবিক হলেও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। তবে এ প্রসঙ্গ নিয়ে এখনও কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন ওই টক শোতে রবীন্দ্রনাথ ঘোষ, নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী প্রিয়া রায় চৌধুরী ও বাম প্রার্থী গোবিন্দ রায়। ইসিসিএন খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের 4 দিন আগে কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ওই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিদির বিনাশের স্মারক দাঁড়িয়ে রয়েছে, সামনে দিদির মঞ্চ দিয়ে কি নির্বাচন জেতা যায়? দিদি এবং তার গোলামরা নাটক করছে, বাচ্চাদের মতো আচরণ করছে, কিন্তু তাদের এত বাধা সত্ত্বেও জনগণের উৎসাহ দেখে আমি অভিভূত। কোচবিহার রাসমেলার ময়দান ও আশপাশের এলাকায় লক্ষাধিক লোকের সমাবেশে এদিন আরও বলেন, 2022-এর মধ্যে প্রত্যেকের কাছে নিজেদের পাকা বাড়ি হোক, এটা আমার স্বপ্ন। এর জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 13 লক্ষ বাড়ি তৈরি করেছে এই চৌকিদার। কিন্তু দিদি সেই কাজে স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তাই অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। তাই দিদিকে উচিত শিক্ষা দিতে পশ্চিমবঙ্গে পদ্মফুল বেশি সংখ্যায় ফোটাতে হবে। দিল্লিতে আপনাদের আওয়াজ পৌঁছতে এই কাজ করতে হবে। দিদিকে আপনাদের ভালোর জন্য মাথা নোয়াতেই হবে। এদিন ওই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিদির আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে दीदी के विनाश का जीता जाता स्मारक है। ये जो मंच बनाया गया है, इसलिए बनाया गया है कि आप लोगों को जगह कम पड़ जाए। ऐसी छोटे बच्चे जैसी हरकतें करके चुनाव जीते जाते। कभी कभी मोहल्ले में बच्चे जब लड़ते हैं, कभी झगड़ा हो जाता है, तो कहते हैं कि मेरी गली से गुजरना, मैं तुझे देख लूंगा। ये जो ड्रामा किया है दीदी ने और उसके गुलामों ने, ये लोकतंत्र के तिरस्कार का, ये दीदी का जीता जागता स्मारक है। কিন্তু দিদি রাজ্যের সংস্কৃতি গৌরব নাগরিকদের জীবন ধ্বংস করার চেষ্টায়। কেন রাজ্যে 7ম বেতন কমিশন লাগু হচ্ছে না, তার কারণ কি দিদি বলেছে আপনাদের? কেন পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না যুবক যুবতীরা? কেন চা বাগানের সমস্যা? এসবের উত্তর কি দিদি দিয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে আশপাশের রাস্তাঘাট থেকে শুরু করে কোচবিহার স্টেডিয়ামেও মানুষের ভিড় উপচে পড়ে। বিজেপি নেতৃত্বের দাবি, ইতিপূর্বে সব ধরনের সভাকে ছাপিয়ে যায় এদিনের সভা। ইসিসিএন খবর। 4 দিন আগে রাজ্যের জোড়া সভা করে মমতাকে উন্নয়নের স্পিড ব্রেকার বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ফের 4 দিনের মাথায় রবিবার কোচবিহারের রাসমেলার মাঠে সভাতেও একই শব্দ ব্যবহার করলেন তিনি। কোচবিহারের রাজবংশী গৌরবকে স্মরণ করে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখা শুরু করে কোচবিহারের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, খুব শীঘ্রই দেশ জুড়ে টেলিফোনে কথা বলতে কোনো খরচই হবে না। ইন্টারনেট পরিষেবা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা হবে। সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বিজেপি কর্মীদের, মঞ্চ তৈরি করতেও বাধা দেওয়া হয়েছিল। এসব নিতান্তই অপরিণত আচরণ। এত বাধা সত্ত্বেও রাজ্যের মানুষ আমাদের ভালোবেসেছে, আমাদের সমর্থন করছে। দিদি যেখানেই আছেন সেখানেই থাকুন।
আপনাদের আমার প্রতি ভালোবাসা একজনের ঘুম উড়িয়ে দিয়েছে। জনসমর্থন চলে গেলে কি অবস্থা হয় দিদি দেখছেন। খামোখায় নির্বাচন কমিশনের ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপিকে মানুষ ভোট দেওয়ায় অসম্ভব সম্ভব হয়েছে। জঙ্গির ঘরে ঢুকে ভারত মারবে, সেটা এক সময় ভাবাই যেত না। চৌকিদার আসার পর থেকে ছবি পাল্টেছে। আগে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সরকারের হাত পা কাঁপত। মিশন শক্তির ঘোষণার পর দিদির খুব কষ্ট হয়েছিল। এখন সারাদিন তিনি মোদি হটাও মন্ত্র জপ করেন। রাজ্যে পিসি ভাইপোর সরকার অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়েছে। রাজ্যের মানুষের চিকিৎসার জন্য সুবিধা দিয়েছিল কেন্দ্র। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিতে চেয়েছিল কেন্দ্র। দিদির সরকার তা বাস্তবায়িত করতে দেয়নি। গরিবদের জন্য বাড়ি তৈরি করার প্রকল্পে বাধা দিয়েছে রাজ্য সরকার। দিদিকে শিক্ষা দিতে রাজ্যে পদ্মফুল ফোটান। ইসিসিএন খবর। কোচবিহারে নির্বাচনী সভা থেকে নাম উল্লেখ না করে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে শনি ঘোষ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। রবিবার কোচবিহার রাসমেলা ময়দানে কোচবিহার কেন্দ্রের দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করে বলেন, এখানে একজন রয়েছে, তিনি হলেন শনি ঘোষ। কারণ আমি ওনার নামটি নিতে চাই না, কারণ ওই নামের সাথে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তাই তার নাম নিয়ে প্রিয় কবিকে অসম্মান করতে চাই না। এদিন ভারতীয় জনতা পার্টির নেত্রী রূপা গাঙ্গুলির বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, শনি মাসান্ত ওদের দলেই আছে, এটা দেশের মানুষ জানে। কোচবিহারে এসে ভুলভাল কথা বলে লাভ হবে না। 23শে মে কোচবিহারের মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে কারা শনি আর মাসান। প্রসঙ্গত দুদিন ধরে টানাপোড়েন চলার পর শেষ পর্যন্ত রাসমেলার মাঠে মোদি মমতার সভা নিয়ে জটিলতা কাটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ও ডি জোন সুরক্ষিত রেখে পাশেই গড়ে তোলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চ। 11 এপ্রিল প্রথম দফাতেই কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন। রাজ্যের এই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার শুরু হয়েছে। শেষ দিকে প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি হাই প্রোফাইল সভা করার উদ্যোগ নিয়েছে। মঞ্চ ডি জোন ছাড়াও মেলার মাঠে গড়ে তোলা দর্শক আসনের জন্য ছাউনি দেওয়ায় সমস্যা আরও বেড়ে যায়। গতকাল মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গী কোচবিহারে এসে তৃণমূল কংগ্রেসের ওই মঞ্চ খুলে দিয়ে মোদির সভার জন্য মঞ্চ তৈরি করার জন্য প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে। না হলে বিজেপি তা খুলে দেওয়ার হুমকিও দেয়। এতে উত্তেজনা বাড়ার আশঙ্কা করে মাঠের মধ্যে পুলিশ নামানো হয়। শেষ পর্যন্ত শনিবার বিকেলে জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের সূত্র বের করে। তারপরেই আজ সেই মাঠে নরেন্দ্র মোদী সভা করলেন। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নিজেদের জীবন দিয়ে সীমান্তে দিনরাত পাহারা দিয়ে দেশের মানুষকে রক্ষা করে চলা বিএসএফ এর 38 নং ব্যাটালিয়নের আধিকারিককে সংবর্ধনা দিল ব্যবসায়ীরা। শনিবার দুপুরে দিনহাটা 1 ব্লকের গীতালদহ সীমান্তে বিএসএফ এর 38 নং ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার জয়প্রকাশকে সংবর্ধিত করা হয়। দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায়, প্রাক্তন সম্পাদক সুরেন্দ্র কুমার রাঠি, নারায়ণ সাহা, দীপক সাহা, মদন কর্মকার প্রমুখদের এক প্রতিনিধি দল গীতালদহ বিএসএফ ক্যাম্পে গিয়ে কোম্পানি কমান্ডার জয়প্রকাশকে সংবর্ধিত করেন। সংগঠনের পক্ষ থেকে বিএসএফ এর এই আধিকারিকের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া ছাড়াও মিষ্টিমুখ করানো হয়। দেশকে রক্ষা করতে সীমান্তে বিএসএফ জওয়ানরা যেভাবে দিনরাত পাহারা দিয়ে চলেছে, সেজন্য সংগঠনের পক্ষ থেকে সবসময় সেনা জওয়ানদের পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতৃত্ব। ইসিসিএন খবর। কলকাতায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দৈহিক 105 কেজি ওজন বিভাগে তৃতীয় হল দিনহাটা মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ বর্মন। বেঙ্গল পাওয়ার লিফটিং সংস্থার পরিচালনায় খুরট ব্যায়াম সমিতি ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় 4 এপ্রিল থেকে। সর্বভারতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দিনহাটা মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের শুভজিৎ বর্মন বাংলা দলের হয়ে অংশগ্রহণ করে দৈহিক 105 কেজি ওজন বিভাগে তৃতীয় হয় বলে বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা জানান। বিদ্যালয়ের ছাত্র সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা ছাড়াও সভাপতি অসীম নন্দী সহ অনেকেই। তারা জানান, এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট বিভাগে 3 জন প্রতিযোগী অংশ নেয়। শুভজিতের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।